রেকর্ড করতে হবে। আচ্ছা, আমরা এখানে এবার পড়বো হচ্ছে টেক্সট কম্প্রেশন। কম্প্রেস মানে কি, কোনো কিছুকে ধরে যে সংকুচিত করে ফেলা। অর্থাৎ আমার কোনো কিছুর সাইজ যদি থাকে হচ্ছে 3 মেগাবাইট, আমি যদি সেটাকে 1 মেগাবাইটে নিয়ে আসতে পারি বা 2 মেগাবাইটে নিয়ে আসতে পারি, মানে 3 মেগাবাইটের চেয়ে কম নিয়ে আসতে পারলে আসলে কি, সেটাকে আমি কিছু পরিমাণ কম্প্রেস করলাম। ঠিক আছে। তো দেখা গেছে যে টেক্সট ফাইলসের মধ্যে মানে 20 থেকে 50% পর্যন্ত হচ্ছে মানে কম্প্রেস করা পসিবল হয়, স্পেস সেভ করা পসিবল হয় যদি কম্প্রেস করতে যাও। যেখানে গ্রাফিক্স ফাইলের ক্ষেত্রে হচ্ছে 50 থেকে 90% পর্যন্ত স্পেস মানে কম্প্রেস করা পসিবল। ঠিক আছে। তো আমরা কম্প্রেশন নিয়ে দেখবো যে কম্প্রেশনগুলো আসলে কিভাবে করে। তো কম্প্রেশনের দুই ধরনের কম্প্রেশন আছে, একটা হচ্ছে লজিক্যাল কম্প্রেশন আর একটা হচ্ছে ফিজিক্যাল কম্প্রেশন। ঠিক আছে। লজিক্যাল কম্প্রেশন যেটা, সেটা হচ্ছে এরকম যে আমরা একটা টেক্সটকে আমরা কম্প্রেস করে ফেলছি। সাপোজ ধরো আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা না লিখে আমি জাস্ট ইউএসএ লিখলাম, তাহলে কি আমার পুরো টেক্সটটা কম্প্রেস হয়ে এখানে চলে আসলো না? মিনিং কিন্তু সেম আছে, রাইট? সবকিছুই আছে, কিন্তু আমি জাস্ট অল্প টার্মের মধ্যে লিখে ফেলছি। ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা বলছি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই জিনিসটাকে আমি ইউএসএ দিয়ে রিপ্লেস করে দিলাম। অর্থাৎ তুমি যদি কোনো একটা কি বলবো টেক্সটকে আলফানিউমেরিক বা অন্য কোনো বাইনারি সিম্বল দিয়ে যদি রিপ্লেস করে দাও, ওই যে রিপ্লেস করে দাও, সেটাকে আমরা বলছি লজিক্যাল। হ্যাঁ, যে একটাকে দিয়ে আমি আরেকটাকে রিপ্লেস করে দিচ্ছি, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো জিনিসটাকে আমি ইউএসএ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এটাকে বলছি আমরা হচ্ছে লজিক্যাল। আর একটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যাল কম্প্রেশন কি, আমি আসলে জিনিসটাকে কম্প্রেস করে ফেলবো। যেমন ধরো এই লাইনটা দেখো কি লেখা, ইট ওয়াজ জন হু ওর হিজ বেস্ট স্যুট টু দ্য ডিনার লাস্ট নাইট। ঠিক আছে। এই বাক্যটাকে আমি এভাবে লিখছি নিচের লাইনের মতো, যে জন ওর হিজ বেস্ট স্যুট টু দ্য ডিনার। খেয়াল করে দেখো দুইটার মধ্যে পরেরটাতে কিন্তু আমি আসলে মানে কম্প্রেস করে ফেলেছি, তাই না? কিন্তু আমার মিনিং কিন্তু সেম। তো আমি এখানে কিছু শব্দ আসলে বাদ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি যে রিপ্লেস টিপ্লেসের ব্যাপারে যাচ্ছি না, আমি জাস্ট কিছু শব্দ বাদ দিয়ে দিচ্ছি, কিছু হয়তো নতুন কিছু আমি হয়তো ইন্ট্রোডিউস করেছি। তো যাই হোক, মানে আমি ইয়েতে যাচ্ছি না, মানে কোনো ধরনের রিপ্লেসে যাচ্ছি না। যেমন আমার এখানে জন আছে, তারপর পরেরটা কি, ওর হিজ বেস্ট স্যুট টু দ্য ডিনার। দেখো আমি জাস্ট এতটুকু নিয়েছি, বাকি অংশটুকু বাদ দিয়ে দিয়েছি, তাই তো? এই অংশটুকু বাদ, এইটা বাদ, আর হচ্ছে বাকি অংশটুকু বাদ, কিন্তু আমার যে মনের ভাব আমি প্রকাশ করতে চাচ্ছিলাম সেটা ঠিক মতো আছে। এই যে আমি কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি, সেটাকে যে কম্প্রেস করে ফেললাম, এটাকে আমরা বলছি ফিজিক্যাল কম্প্রেশন। ঠিক আছে। আর একটা হচ্ছে সিমেট্রিক কম্প্রেশন, আর হচ্ছে অ্যাসিমেট্রিক কম্প্রেশন। সিমেট্রিক কম্প্রেশন হচ্ছে কি, যে আমি যেই এনকোডিং অ্যালগরিদম ইউজ করব কম্প্রেস করার জন্য, আবার ডিকম্প্রেস করার জন্য যে ডিকোডিং অ্যালগরিদম ইউজ করব, দুইটা একই রকম কম্পিটিশনাল কমপ্লেক্সিটি থাকবে। অর্থাৎ এটার কমপ্লেক্সিটি যা থাকবে এটার কমপ্লেক্সিটিও তাই থাকবে, মানে দুইটা আসলে একই ধরনের থাকবে। ঠিক আছে। আমি যদি সহজ একটা অ্যালগরিদম দিয়ে এনকোড করি, আমি ডিকোডও করবো সহজ দিয়ে। আমি যদি কঠিন অ্যালগরিদম দিয়ে মানে এনকোড করি, তাহলে আমি কঠিন অ্যালগরিদম দিয়ে ডিকোড করবো। ঠিক আছে। অ্যাসিমেট্রিকে এই জিনিসটা পাল্টে যায়, মানে এটা হচ্ছে মানে একই রকম থাকে না দুই পাশে। মানে এনকোডিং হয়তো তুমি এক ধরনের কমপ্লেক্সিটি দিয়ে করছো, আর ডিকোডিং করছো হচ্ছে আরেক ধরনের কমপ্লেক্সিটি দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডাপটিভ, সেমিডাপটিভ আর হচ্ছে নন অ্যাডাপটিভ কম্প্রেশন। তো আমরা প্রথমে হচ্ছে ওই নন অ্যাডাপটিভ দিয়ে শুরু করি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ডিকশনারি উইথ প্রিডিটারমাইন্ড প্যাটার্নস নোন টু অকার ফ্রিকোয়েন্টলি ইন দ্য ইনফরমেশন টু দ্য কম্প্রেশন। ঠিক আছে। যেমন আমি যদি একটা চিন্তা করি যে মানে একটা স্ট্যাটিক ডিকশনারির মতো আমি তৈরি করলাম। কি ডিকশনারি? আমার ডিকশনারি মানে কি, যে সেটার মধ্যে কিছু ওয়ার্ড আগে থেকে প্রি ডিফাইন্ড বলে দেওয়া থাকবে, তাই তো? যে এই ওয়ার্ডগুলো এখানে কাজ করবে। যেমন ইংলিশে অ্যান্ড, অর, দা এই শব্দগুলা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। আমি যদি এখন এই অ্যান্ড, অর, দা এগুলোকে আমি জাস্ট রিপ্লেস করে দিই। সাপোজ ধরলাম অ্যান্ড কে আমি 1 দিয়ে রিপ্লেস করে দিলাম, অর কে হচ্ছে 2 দিয়ে, আর দা কে হচ্ছে আমি 3 দিয়ে রিপ্লেস করে দিলাম, তিনটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে। তো এরপরে আমার যতবারই অ্যান্ড, অর, দা আসবে, আমি সেখানে হয়তো এই 1 2 3 এগুলা বসিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে কি আমার টেক্সটটা কমপ্লেক্স হয়ে আসার কথা, এবং এগুলা বহুল ব্যবহৃত, এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো ইউজ করা হয়। সো আমি আসলে আলটিমেট বলতে পারি যে আমি এটাকে কমপ্লেক্স করে নিয়ে আসতে পারি। এটাকে বলা হচ্ছে নন অ্যাডাপটিভ মেথড। ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডাপটিভ। অ্যাডাপটিভটা কি? অ্যাডাপটিভে হচ্ছে এখানে যেরকম আমরা একটা ডিকশনারি আগে থেকে বানিয়ে নিয়েছি, যে অ্যান্ড এর জন্য একটা আলাদা কোড ওয়ার্ড, অর এর জন্য একটা আলাদা কোড ওয়ার্ড, দি এর জন্য একটা আলাদা কোড ওয়ার্ড বা একটা নিউমেরিক্যাল ভ্যালু। অ্যাডাপটিভ হচ্ছে এরকম আমি আগে থেকে কোনো কিছু ডিফাইন করে রাখবো না, সে নিজে নিজে মানে তার মতো করে একটা ডিকশনারি বিল্ড করে নেবে।
ঠিক আছে, আমরা এটা দেখবো, আমরা যখন এলজেডডব্লিউ মেথডটা পড়বো ভালো করে, তখন আমরা দেখবো যে সে কিভাবে নিজের মতো করে একটা ডিকশনারি সে বিল্ড করতে থাকে। যত সামনে যেতে থাকে সে নিজের মতো করে একটা ডিকশনারি বিল্ড করতে করতে, মানে ডিকশনারি তৈরি করতে করতে সে সামনের দিকে এগোতে থাকে। ঠিক আছে, আর তাহলে এটা গেল নন অ্যাডাপটিভ, আর এটা হচ্ছে অ্যাডাপটিভ। তাহলে সেমি অ্যাডাপটিভটা কি? সেমি অ্যাডাপটিভ হচ্ছে আসলে এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ দুটার মিক্সড, সেটাকে আমরা বলছি সেমি অ্যাডাপটিভ কম্প্রেশন মেথড। আর্ট হচ্ছে লসলেস, আর্ট হচ্ছে লসি। লসলেসটা কি? আমরা আগে বলেছি যে ইনফরমেশন যেটা হচ্ছে কম্প্রেস করা হয় সেটা ফুললি থাকবে, অর্থাৎ কোনো ধরনের ডেটা লস হবে না। আর লসিতে হচ্ছে কি? ডেটা লস হয়। কারণ ডেটা লসটা আসলে কিরকম ডেটা লস হয়? লসি বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এরকম, যে ওই যে বলেছিলাম যে হিউম্যান হিয়ারিং রেঞ্জ যেটা, তো হিউম্যান হিয়ারিং রেঞ্জের বাইরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে আমার আসলে কখনো দরকার পড়ে না। যে কারণে আমি যদি কোনো অডিও গানকে যদি আমি ইয়ে করতে চাই, মানে এনকোড করতে চাই, বাইনারিতে কনভার্ট করতে চাই, আমি ওই অংশগুলো বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে কিন্তু আসলে গানটা কম্প্রেস হয়ে যায়। যেমন MP3 একটা ফাইলের সাইজ হচ্ছে 5 মেগাবাইটের মতো, হ্যাঁ, 4 মেগাবাইট, 5 মেগাবাইট এরকম। কিন্তু আমি যদি একটা মানে অরিজিনাল গান চিন্তা করি, যেটাকে আমি রেকর্ড করব, ডিজিটাইজ করব, সে কিন্তু আসলে সব ফ্রিকোয়েন্সিকে সে বসে বসে কনভার্ট করতে থাকবে। তখন যে সাইজটা হবে সেটা কিন্তু অনেক বেশি বড় হবে। তোমরা কখনো ওই সিডিতে যে গান পাওয়া যেত, মানে এক সিডিতে 10টা গান, 20টা গান, ওরকম গান পাওয়া যেত, এগুলো কখনো দেখেছো কিনা জানি না। ওইসবে দেখবে যে এক একটা গানের সাইজ কিন্তু বিশাল, প্রায় হচ্ছে 50 মেগাবাইটের মতো যায় এক একটা গান। ঠিক আছে, কারণ ওখানে হচ্ছে সব ধরনের ফ্রিকোয়েন্সিকে সে হচ্ছে প্রিজার্ভ করে রাখছে, কোনো ফ্রিকোয়েন্সি সেখান থেকে মিস যাচ্ছে না। ঠিক আছে, তো সেটা ছিল হচ্ছে লসলেস, আর এটাকে বলা হচ্ছে লসি। এই যে MP3 যেটা করা হচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লসি কম্প্রেশন, যেখানে কিছু জিনিস লস যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে রান লেন্থ এনকোডিং। আমরা একটা এনকোডিং মেথড দেখব, যে এনকোডিং মেথডটা যেভাবে কিভাবে কাজ করে। সাপোজ আমাকে একটা ইনফরমেশন দেওয়া আছে এভাবে, ঠিক আছে, আমি এটাকে ইচ্ছা করলে কম্প্রেস করে এরকম করে নিয়ে আসতে পারি। দেখো তো, পারা যায়? জি স্যার। কিভাবে করেছি এটা বলো তো? এখানে 4টা এ, আমি সেটাকে লিখে দিয়েছি হচ্ছে 4A। তারপর হচ্ছে এখানে 5টা এইচ আছে, আমি সেটাকে 5H লিখে দিলাম। 3টা এ আছে, আমি এটাকে 3A লিখে দিলাম। 4টা সি আছে, আমি সেটাকে 4C লিখে দিলাম। তাহলে আমার এনকোডিং মেথড হচ্ছে কি, যতগুলো এ বা যতগুলো লেটার তার সামনে আমি আসলে লিখে দিচ্ছি, তা সেখানে আসলে কয়টা লেটার আছে। ঠিক আছে, যেমন একটা লেটার থাকলে, মানে এখানে কি ডি একটা আছে, আমার ডি কে আলাদাভাবে মানে 1D লেখার দরকার নেই। 1D লিখতে গেলে আমার আসলে একটা লেটার আসলে বেশি পড়ে যাবে, তো এটা বাদ। তারপর ধরো বি দুইটা আছে, আমি এটাকে 2B লেখা যেই কথা, 2টা বি লেখা একই কথা, আমার 2টা লেটারই লাগছে, তাই না? সো 3 বা 3-এর চেয়ে বেশি কোনো কিছু থাকলে আমরা সেটাকে এইভাবে নিউমেরিক্যালি নিয়ে আসতে পারছি। তো এটাকে বলা হচ্ছে রান লেন্থ এনকোডিং, যে আমি যতগুলো সংখ্যা মানে ওয়ার্ড বা লেটার একই রকম পাচ্ছি পরপর, সেগুলোকে সবগুলোকে একসাথে কম্প্রেস করার চেষ্টা করছি। আচ্ছা, এইটা হচ্ছে আহ, খুব ভালো হয়, মানে খুব ভালো মতো কম্প্রেশন হবে যদি এরকম পরপর অনেকগুলো ইয়ে থাকে, লেটার থাকে। ঠিক আছে, কিন্তু আমরা নর্মালি কি জানি, আমাদের তো আসলে সেরকম থাকে না লেটার, তো এরকম মানে নর্মালি লেটার থাকার কথা না। তুমি একটা ইংলিশ ওয়ার্ড লেখো বা এরকম, মানে পরপর অনেকগুলো একই রকম লেটার থাকার চান্সই নেই বলতে গেলে সেরকম, তাই তো? তো সেই জন্য বলছে যে এইখানে হচ্ছে আসলে আহ, তখনই কাজ করবে, কম্প্রেশন হবে যখন আমি কি লং একটা সিকোয়েন্স পাবো সেম ক্যারেক্টারের। যদি লং সিকোয়েন্স না পাই, তাহলে সে আসলে আমাকে কোনো আউটপুট, মানে সেরকম কোনো ফিজিবল আউটপুট দিবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে রান লেন্থ এনকোডিং। এখন রান লেন্থ এনকোডিং কে আবার একটুখানি চেঞ্জ করা হয়েছিল, একটু ইমপ্রুভ করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল লেন্থ এনকোডিং। আচ্ছা, ভেরিয়েবল লেন্থ এনকোডিংটা কি? ভেরিয়েবল লেন্থ এনকোডিং হচ্ছে, সাপোজ ধরো এই যে আমরা এখানে একটা ইয়ে নিচ্ছি, ওয়ার্ড নিচ্ছি, নাম হচ্ছে অ্যাব্রাকাডাব্রা। এখানে দেখো কোনো ওয়ার্ড কিন্তু পাশাপাশি দুইটা রিপিট নাই, সো আমি এখানে আসলে রান লেন্থ এনকোডিং চালালে সে কাজ করতো না ঠিক মতো। তা আমি ভ্যারিয়েবল লেন্থ এনকোডিং কি করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডকে, লেটারকে আমি আসলে বাইনারি একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। যেমন এ কে আমি রিপ্লেস করছি 5 বিটের একটা ভ্যালু দিয়ে, বি কে রিপ্লেস করছি আরেকটা 5 বিটের ভ্যালু দিয়ে, সবগুলোকে আসলে 5 বিটের একটা ভ্যালু দিয়ে আমি রিপ্লেস করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা বলছি ভেরিয়েবল লেন্থ এনকোডিং। এখন ভেরিয়েবল লেন্থ এনকোডিং আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি, এখানে কি অনেক ইয়ে লেগে যাচ্ছে, তাই না? মানে বিট লেগে যাচ্ছে। তো
আমরা সেই ক্ষেত্রে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আমরা এতগুলো বিট যদি লাগে আমরা সেটাকে কমিয়ে নিয়ে আসতে পারি। যেমন আমরা a কে হচ্ছে 0 দিয়ে লিখতে পারি, b কে লিখতে পারি 1 দিয়ে। ঠিক আছে, তারপরের যে ওয়ার্ড সেটা হচ্ছে আর কে আমি লিখবো হচ্ছে 0 1 দিয়ে, এই পুরোটা হচ্ছে আর। আবার এর জন্য কত, এর জন্য আমি 0 ডিফাইন করে দিয়েছিলাম, দেখো এর জন্য আবার আসছে 0। ঠিক আছে, 0 1 এর পরের ভ্যালুটা কি হবে 1 0। এবার কে নতুন একটা ভ্যালু আসছে সেটার জন্য আমি 1 0 করে দিলাম, আবার এর জন্য আবার 0। ঠিক আছে, সো আমি এভাবে করে লেন্থ গুলাকে ডিফাইন করতে পারি। তাহলে দেখো এই যে এর জন্য 0, বি এর জন্য 1, আর এর জন্য 0 1, কে এর জন্য 1 0, ডি এর জন্য 1 1। ঠিক আছে, so এইভাবে করে আমি করতে পারি কাজগুলো। এভাবে করলে কিন্তু আমার কিছুটা কমে আসছে, তাই না? বিট সংখ্যা বেশ ভালো কমে আসছে। এইখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমি যখন ইয়েতে যাব, ডিকোডিং এ যাব, তখন সে আসলে কোনটাকে কি ভ্যালু ধরবে? সে তো পাবে কি 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0। এখন এখানে কোনটা এ, সে কি একটা বিটকে ধরবে নাকি দুইটা বিটকে ধরবে? সে যদি 0 1 ধরে তাহলে কিন্তু একটা আলাদা অন্য ভ্যালু চলে আসবে। 0 1 মানে কিন্তু হচ্ছে কি আর, তাই না? যদি একটা বিট ধরে তাহলে হচ্ছে 0 আর 1, এ আর বি দুইটা ভ্যালু পাচ্ছে। সো সে ডিকোডিং এখন কি করবে সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এই প্রবলেমটাকে আমরা যদি মানে ঠিক করতে চাই, আমরা এরকম করতে পারি, মানে আমরা এমন সব ভ্যালু দিব যেটা আসলে রিপিটেটিভ কখনই হবে না। যেমন আমি এর জন্য দিলাম হচ্ছে 11, বি এর জন্য দিলাম হচ্ছে 0, আর এর জন্য হচ্ছে 1 0, কে এর জন্য দেখো 0 1 0, আর ডি এর জন্য হচ্ছে 0 1 1। তাহলে আমি এ কে রিপ্লেস করে দিলাম দেখো 1 1 দিয়ে, ঠিক আছে, বি কে রিপ্লেস করলাম 0 0 দিয়ে, আর কে রিপ্লেস করলাম 1 0 দিয়ে, কে কে রিপ্লেস করলাম, এই যে কে কে রিপ্লেস করলাম কি দিয়ে, 0 1 0 দিয়ে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা ইয়েটা করতে পারি, একটা মানে কি বলবো যে এনকোডিংটা করতে পারি। এখন ডিকোডিং এ গেলে সে কি করবে, সে যদি একটা করে ক্যারেক্টার নেয়, 1 নেয়, 1 এর কোনো কিছু এখানে কি ডিফাইন করা আছে? 1 বলে কিছু নাই, খেয়াল করে দেখো 1 এর জন্য কোনো ভ্যালু দেওয়া নেই। কিসের জন্য আছে? 1 1 এর জন্য আছে। তো সে তাকে 1 1 ই নিতে হবে, এছাড়া কোনো গতি নেই। সে ইচ্ছা করলে আবার তিনটা বিট একসাথে নিতে পারবে না। এখন 1 1 0 1 1 0 বলে দেখো কোনো ভ্যারিয়েশন নেই। আমার ভ্যারিয়েশন হচ্ছে মাত্র এই চারটা 1 1 0 0, পাঁচটা 1 1 0 0, 1 0 0 1 0 আর 0 1 1। এই পাঁচটা ভ্যারিয়েশনের বাইরে যদি কোনো ভ্যারিয়েশন এখানে আসে, সে জানে যে এটা আসলে কোনো ভ্যালু তার কাছে নাই। বোঝা গেছে? সো এখানে এই জন্য সে এটাকে কি, এটা সে 2 নিতে বাধ্য। তারপরটা থেকে সে কি, সে 0 0 নিতে বাধ্য, কারণ 0 0 1 বলে এখানে কিছু নাই, বা শুধু 0 বলে কিছু নেই। সো তাকে আসলে এই 0 0 নিতে হবে। তারপর হচ্ছে কি, আবার 1 0 নিতে সে বাধ্য। বোঝা গেছে ব্যাপারটা, যে সে আর এভাবে কিভাবে কাজ করতেছে এটা। তো এই যে ভ্যালুটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে, যেটা আসলে কি রিপিটেটিভ না, হ্যাঁ, যেটা আসলে কি অ্যাম্বিগুয়াস, অর্থাৎ একটার সাথে আরেকটার মিল নাই, তাহলে হচ্ছে আমি খুব সহজে কিন্তু এনকোডিংটা করতে পারি। ঠিক আছে, এই এনকোডিংটা আমরা কিভাবে করতে পারি, সেই এনকোডিংটা করার একটা প্রসেস হচ্ছে এটা, যে এই যে আমরা যে এর জন্য 1 1 নিলাম, বি এর জন্য 0 0 নিলাম, এই জিনিসটা আসলে কিভাবে আসলো? আমি কি মানে এর জন্য 0 নিতে পারতাম, বি এর জন্য 1 নিতে পারতাম? এই যে একটার সাথে আরেকটা যে মিলবে না, সেই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? সেই জিনিসটাকে আমরা এভাবে বের করতে পারি। ঠিক আছে, এইটাকে বলা হয় একটা ট্রি, বাইনারি ট্রি, গাছ। ঠিক আছে, গাছের রুট বা মূল হচ্ছে এটা, এটা হচ্ছে মূল। এটার থেকে যেগুলো বের হচ্ছে সেটা হচ্ছে ব্রাঞ্চ। একটা নোড, এটাকে নোড বলা হয় বা রুট বলা হয়। মানে সবার উপরে যেটা সেটাকে বলে রুট, আর বাকিগুলো হচ্ছে নোড, এগুলো হচ্ছে নোড। দেখো, একটা রুট থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে, এর বেশি ব্রাঞ্চ বের হবে না। ঠিক আছে, দুইটাই ব্রাঞ্চ বের হবে, আর কোনো ব্রাঞ্চ বের হবে না। সব সময় দুইটাই ব্রাঞ্চ বের হবে। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের কি কি মানে ইয়ে আছে, অক্ষর আছে এ বি আর কে আর হচ্ছে ডি। ঠিক আছে, আমরা এগুলো এখানে লিখবো। কিভাবে লিখবো? যেটা সবচেয়ে বেশি সেটাকে আগে লিখবো। ধরো এ হচ্ছে কয়বার, 5 বার আছে, 1 2 3 4 5, 5 বার এ আছে। আর কয়বার আছে? আর আছে 2 বার। বি আছে কয়বার? বি আছে 2 বার। কে আর ডি একবার করে। তাহলে আমি সবচেয়ে বেশি বার এ আছে, এ কে আমি আগে লিখবো। এই যে আমি এ কে আগে লিখলাম। এখন আর আর বির মধ্যে যে কোনো একটাকে আমি লিখতে পারি, এখানে লিখে দিলাম। ঠিক আছে, তারপর আমি একটা বি লিখে দিলাম, একটা কে লিখলাম, একটা ডি লিখলাম। আচ্ছা, এখন দেখো এই এ আর আর কে আমি একসাথে যোগ করতে পারি। ঠিক আছে, মানে সবচেয়ে বড় যে দুইটা আছে সেই দুটাকে একসাথে যোগ করলাম। যেহেতু আমি এ আর আর কে পাশাপাশি লিখলাম, আমি এ আর আর কে যোগ করে দিলাম। আচ্ছা, এবার বি এর সাথে আমি কাকে যোগ করতে পারি? বি এর সাথে আমি
এরপরের যে বড়টা আছে সেটাকে যোগ করতে পারি কে, কিন্তু কে আর ডি তো সমান, সমান সংখ্যক বার আসছে, এই জন্য আমি কে আর ডি কে একসাথে যোগ করে নিলাম, যোগ করে তারপর সাথে সেটাকে আমি বি কে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর যে দুটা থাকলো সেই দুটাকে আমি একটা রুটের মধ্যে নিয়ে আসলাম। এখন এই রুটের ডান পাশে আমি সবসময় 1 লিখবো, বাম পাশে সবসময় 0 লিখবো। সো এই যে এই ডান পাশে হচ্ছে 1, এই বাম পাশে হচ্ছে 0। এই 1 এদিকে গেল, এখানে একটা নোড আসছে, নোড আসার পরে সেটা আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইটা হচ্ছে এই 1টা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এই 1টা, এবং সে যেহেতু আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, আমি আবার তার ডান পাশে একটা 1 লিখলাম, বাম পাশে একটা 0 লিখলাম। তাহলে আমি এখানে 1 0 আর 1 1 পেয়ে গেলাম। ঠিক একইভাবে এখানে 0 আসছে, 0 এখানে সে দুই ভাগে ভাগ হয়ে গেছে। সো এটা যেহেতু বাম পাশে এই জন্য 0 0, এটা যেহেতু ডান পাশে এই জন্য আমি 0 সাথে একটা 1 দিলাম। আবার এই 0 1টা এখানে সে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্য দেখো 0 1 এর এই পাশটাতে আমি 0 দিয়েছি একটা, আর এই 0 1 এর পাশে আমি একটা 1 দিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো এর জন্য আমি পাচ্ছি 1 1, আর এর জন্য পাচ্ছি 1 0, ডি এর জন্য 0 1 1, কে এর জন্য 0 1 0, বি এর জন্য 0 0। এই যে আমি ভ্যালুগুলো পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো আসলে এই ভ্যালুগুলো, ঠিক আছে। তো এভাবে আমি যদি এটাকে এনকোড করতে পারি তাহলে হচ্ছে আলটিমেটলি আমি ভ্যালুটা পেয়ে যাব, মানে কোন ভ্যালু দিয়ে এটাকে করতে হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় প্রিফিক্স কোডিং। এই যে আমি ভেরিয়েবল যেটাকে যে কোড করে করলাম, এনকোড করলাম, এটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স কোডিং, ঠিক আছে। আচ্ছা, এই প্রিফিক্স কোডিংটার একটা ইমপ্রুভড ভার্সন হচ্ছে হাফম্যান কোডিং। আমরা এই যে কথাটা এখানে যে কথাটা বলছিলাম এটাই আমরা এখানে সেখানে করছি, ঠিক আছে। যে প্রত্যেকবার ওই কতবার করে ঘটছে ফ্রিকোয়েন্সি, মানে একটা ক্যারেক্টার কতবার করে আসছে সেটা, আর ডিটি হচ্ছে কতটুকু ডেপথ অফ লিফ, লিফ মানে হচ্ছে এগুলো একদম লাস্টের যেটা সেটাকে বলি লিফ আমরা, মানে পাতা, ঠিক আছে। যে সে কয় স্টেপ এদিকে গেছে এই সব পুরোটাকে নিয়ে সে হচ্ছে আমাকে বলে দিতে পারবে যে টোটাল কত বিট আমার লাগবে, এখানে যে টোটাল 3 বিট লাগবে সে হচ্ছে পুরো জিনিসটা আমাকে বলে দিবে। তো যাক, এরপর আমরা দেখবো হচ্ছে হাফম্যান কোডিং। এখানে যে জিনিসগুলো লেখা আছে সেটা আমি তোমাকে ছবি দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে। এখানে আমরা সেই একই কাজ করব, সেই এ আমার কয়বার 5 বার আছে, সো আমি এ কে আগে লিখবো, তারপর বি, তারপর আর, তারপর ডি, তারপর কে, ঠিক আছে। অর্থাৎ সবচেয়ে বেশি বারকে আমি বাম পাশে লিখছি, তারপর আস্তে আস্তে যত কমের দিকে যাচ্ছে তত ওদিকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। এবার করবো কি, আমি সবচেয়ে কম দুইটাকে আমি আগে নিব, আগে নিয়ে আমি একটা ব্রাঞ্চ তৈরি করলাম, মানে দুইটা ব্রাঞ্চ তৈরি করলাম, একটা নোট তৈরি পেলাম আমি এখানে, ঠিক আছে, গুড। এবার আমি এটাকে এই দুটাকে নিয়ে আমি আরেকটা নোট তৈরি করলাম। এটার জন্য করার জন্য তো আর কোনো নোড নেই, কারণ আমার কি দুইটা ব্রাঞ্চ মানে হলে দুইটা ব্রাঞ্চ হতে হবে, আদারওয়াইজ আমি একটা ব্রাঞ্চ দিয়ে কিছু করতে পারবো না, আমাকে দুইটা ব্রাঞ্চ থাকতে হবে, যেতে ওর সাথে আর কোনো কিছু নেই, এই জন্য ওকে আমি আলাদা রেখে দিলাম। আচ্ছা দেখো, এই দুটাকে আমি করলাম, এই দুটাকে আমি করলাম। এখন এখানে যে 1 1 আছে, এই 1 1 আসলে কি বলতো, এটা হচ্ছে সে কতবার এই লেটারটা এখানে আছে সেটা বুঝাচ্ছে। যেমন এ আছে 5 বার, এই যে আমি একে 5 লিখেছি, বি হচ্ছে 2 বার, আর হচ্ছে 2 বার, ডি হচ্ছে 1, কে হচ্ছে 1, মানে এক এক করে আছে। এই 1 1 এর যোগফল হচ্ছে 2, ঠিক আছে। এই নোডের যে ভ্যালুটা হবে এখন সেটা হচ্ছে এই দুইটা লিফের যোগফল, এই নোডের যে ভ্যালু সেটা হচ্ছে এই দুইটা লিফের যোগফল, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করছিলাম, আমরা সবচেয়ে কম দুইটা লিফকে যোগ করে একটা নোট পেয়েছি, রাইট। সবচেয়ে কম দুইটা লিফকে যোগ করে একটা নোট পেয়েছি। এখন ওর সাথে যোগ করতে হলে আমাকে আবার ওই মানে আবার আমাকে এই লাইনটাতে আসতে হবে, যে আমি এখন এখন এই লেভেলে আসবো, যে এই লেভেলটাতে সবচেয়ে কম ভ্যালু কি কি আছে। ও যেহেতু আগে যোগ হয় নাই, ওকে আমি এখন এই লেভেলে কনসিডার করতে পারি। এখন আমার ভ্যালু আছে কি কি, 2 আছে, 4 আছে, আর 5 আছে। তাহলে সবচেয়ে কম দুইটা ভ্যালু কি কি, 2 আর 4। সো 5 কে আমি এখানেও আসলে ওদের সাথে যোগ করতে পারছি না, আমাকে এই দুইটা সবচেয়ে কম দুইটা ভ্যালু নিয়ে যোগ করতে হচ্ছে। 2 আর 4 পেলাম, 2 আর 4 কে যোগ করার পর আমার আসলে ওখানে কত 6। এখন আমি যে 6 নিলাম, 6 এর সাথে কিন্তু আর কোনো কিছু যোগ করার মতো নাই, আমি যে নোট নোট তো আমার যেতে হবে, কারণ আমার এখানে এখনো একটা লিফ ফাঁকা আছে। তো তখন আমি কি করব, এইটাকে এটার সাথে যোগ করে দিলাম। আলটিমেটলি আমার রুটের ভ্যালু হচ্ছে কত, আমার রুটের ভ্যালু হচ্ছে 11। এবং সে যতই মানে আমি কি জানি, ডান দিকে লিখলে আমি 1 লিখবো, আর বাম দিকে লিখলে 0 লিখবো। সো যতই সে ডান দিকে যাবে প্রতিবার কি 1 1 1 হতে থাকবে, ঠিক আছে। আর যত বাম দিকে আসবে সব হচ্ছে 0 হতে থাকবে। তাহলে আমি যদি কে এর ভ্যালু নেই, কে এর ভ্যালু কত আসবে, নোট নোট থেকে মানে রুট থেকে যদি আমি শুরু করি 1 1 1, সো কে এর ভ্যালু হচ্ছে 1 1 1। ডি এর ভ্যালু কত আসবে, 1 1, তারপর কত এদিকে 0, সো 1 1 0, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি আর এর ভ্যালুতে আসি, 1, তারপর কোথায় আসবে 0, তারপর হচ্ছে 1, সো আর এর ভ্যালু 1 0 1। বি এর ভ্যালু কত আসবে, 1 0 0, 1 0 0 হচ্ছে বি এর ভ্যালু। আর 5 এর ভ্যালু কত আসবে, মানে এর ভ্যালু কত আসবে, জাস্ট ডিরেক্ট 0। সো আমরা মানে এইটার চেয়েও এটাকে আরো মানে এফিশিয়েন্টলি কাজে লাগাতে পারি, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো আসছে
মানে এটা হচ্ছে প্রিফিক্স কোডের আরো বেটার একটা ভার্সন, যে আমরা এইভাবে করে এই জিনিসটা কাজে লাগাতে পারি। So, তোমাকে এখানে জাস্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে কম যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে নিয়ে হচ্ছে তোমাকে কাজ করতে হবে। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা যদি আরেকবার একটু বলতেন স্যার ভালো হতো, হাফম্যান কোডিংটা। আমার যে লেটারগুলো আছে লেটারগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক আছে হচ্ছে এ, এই জন্য আমি সবচেয়ে বেশি সংখ্যক আমি বাম পাশে রাখবো, এ কে জন্য বাম পাশে রাখছি। তারপরে বেশি সংখ্যক হচ্ছে বি আর আর আছে, তারপরে ডি আর কে। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমি এখানে লিখে দিলাম যে সে কয়বার করে আছে। এ আছে 5 বার, বি আছে 2 বার, আর আছে 2 বার, ডি আছে 1 বার, কে আছে 1 বার। এটা কি বুঝতে পেরেছো? এই অংশটাকে বলা হচ্ছে লিফ, জি স্যার। এটাকে বলা হচ্ছে লিফ। লিফ মানে হচ্ছে কি পাতা। ঠিক আছে, এটা হচ্ছে লিফ। স্যার আমরা এ কে হচ্ছে 1 দিতে পারতাম না? না, কেন আমি একে 1 দেবো? এ তো আমার মানে এই যে এই সাইডে উপরে 0 যেটা, মানে 0 আর 1 যেটা আমরা লিখতেছি হচ্ছে প্রতিটার পাশে, এইখানে সবসময় আমি ডান পাশে 1 বাম পাশে 0। আচ্ছা আচ্ছা তুমি ইচ্ছা করলে এখানে 1 লিখতে পারবে না, তোমাকে ডান পাশেই 1 লিখতে হবে। বাইনারি ট্রিতে সবসময় ডান পাশেই 1। আচ্ছা। আবার স্যার দেখেন বি তে যেরকম দুইটা আছে, তো আমি আর আর বি কোনটা আগে পরে লিখবো, এটা কি কোনো সেট আছে না, নাকি এটা আমি কোনো সেট নেই। ইচ্ছা তুমি মতো? চলো আর এর জায়গায় বি লেখো, বি এর জায়গায় আর লেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা তখন আচ্ছা। তোমার পুরো কোডিং এ আর এর ভ্যালু তখন 100 ও হবে, বি এর হ্যাঁ, ভ্যালু 101 হবে পুরো কোডিং এ। জি স্যার বুঝছি। ঠিক আছে, যেমন তুমি ডি আর কে কেও এরকম মানে চেঞ্জ করে লিখতে পারো, এখানে ডি করতে পারো, এখানে কে করতে পারো। ঠিক আছে, স্যার তাহলে স্যার হাফ মানে আমরা যে সবচেয়ে বেশি এটা লেফট সাইড থেকে শুরু করব, আর হ্যাঁ, আগে স্যার যেটা দেখলাম ওইটাতে স্যার আমরা সবচেয়ে বেশি এটা রাইট সাইড থেকে শুরু করব। প্রিফিক্স ওইভাবে করা হয়। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা সবচেয়ে কম যে দুইটা ভ্যালু আছে সেই দুটাকে আমি নিব। যেমন এখানে 1 আর 1 এই দুটো হচ্ছে সবচেয়ে কম, সো আমি এই দুটাকে একসাথে নিলাম। নিয়ে দুইটাকে নিয়ে আমি দুইটা ব্রাঞ্চ করলাম, একটা নোড পেলাম। সেই নোডের ভ্যালু হবে হচ্ছে এই দুটার যোগফল, 1 আর 1 এর যোগফল 2। তারপর আমি পরের দুইটা সবচেয়ে ছোট যে দুইটা সেই দুটাকে নিলাম। 1 1 তো হয়ে গেল, এরপর হচ্ছে আমার 2 2 আছে সবচেয়ে ছোট, কারণ 5 তো বড়। তো এই দুটাকে নিয়ে আমি যোগ করলাম, যোগ করে আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে 4। তারপর আমার ভ্যালু হচ্ছে যেটা রয়ে গেল সেটা হচ্ছে 5। আচ্ছা, যে 5 টাকে আমি এখানে নিতে পারছি না। এইবার আমার এখন সবচেয়ে মানে আনইউজড ভ্যালু এখন কি কি আছে? 2 আছে, 4 আছে, আর 5 আছে, রাইট? এর মধ্যে সবচেয়ে ছোট দুইটা কোনটা? সবচেয়ে ছোট দুটো হচ্ছে 2 আর 4। সেজন্য আমি 2 আর 4 কে নিয়ে আবার আরেকটা নোট পাবো। 5 কে নিতে পারছি না কেন? কারণ হচ্ছে 5 তো 4 বা 2 এর চেয়ে বড়, মানে এর চেয়ে আসলে ছোট দুটো আছে। তো আমি এখানে 6 পেয়ে গেলাম। এবার 4 আর 2 কে যোগ করে আমি 6 পেলাম। 6 এর সাথে আর কারো যোগ করার কোনো ওয়ে নাই। সো 5 ই নিতে হবে। সো এইজন্য আমি এর পরের যে নোটটা নিলাম সেই নোটটা হচ্ছে 6 এর সাথে আমি 5 কে করলাম, এবং এরপর আমার আর কোনো নোডে যাবে না। সো এটা হচ্ছে আমার একদম রুট, মানে এটাই হচ্ছে আমার শিকড়, মূল। এইবার আমি এটার পর থেকে সবখানে হচ্ছে ডান দিক, যত ডান দিকে যাবো তত হচ্ছে আমি 1 লিখতে থাকবো। দেখো যতবার আমি এখানে আসলাম 1, এখানে এসে 1 লিখলাম, এটার বাম দিকে 0। আবার এখানে 1, এটা বাম দিকে 0। এই 0 যে এখানে যখন আসলো, এটার ডান দিকটা 1, এটা বাম দিকটা 0। আর এটার বাম দিকটা তো সবসময় 0ই থাকবে। বুঝা গেছে? এখন আমি যখন কে এর ভ্যালু নিতে যাব, যে কে কে আমি কত দিয়ে এনকোড করব? কে হচ্ছে, দেখো একদম নোট থেকে কে পর্যন্ত যতগুলো 1 আছে সবগুলো 1 1 1। সো কে এর ভ্যালু হচ্ছে 1 1 1। আর আমি যদি এখন আচ্ছা দাঁড়াও, আমি যদি এখন মানে ডি এর ভ্যালু নেই, তাহলে কি আসবে? ডি এর ভ্যালু এরকম করে আসবে না, 1 1 0। বুঝতে পেরেছো এটা? তারপর আমি যখন আর এর ভ্যালু নিব তাহলে কিভাবে আসবো? 1 0 1। আর এর ভ্যালু আমাকে এভাবে আসতে হবে। সো দেখো আর এর ভ্যালু হচ্ছে 1 0 1। তো আমি যদি এখন বি এর ভ্যালু নিতে চাই তাহলে কিভাবে আসবো? 1, তারপর আবার 0 0। সো 1 0 0 হচ্ছে বি এর ভ্যালু। আর 5 এর ভ্যালু তো ডিরেক্ট 0, এখানে আর কোনো কিছু নেই। সো মানে এর ভ্যালু। সো আমি তাহলে এভাবে করে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি, মানে এনকোড করার জন্য। মানে আমি যদি এখন এভাবে এনকোড করে পাঠিয়ে দেই, ডিকোডিং এর সময় সে আবার এভাবে ডিকোড করে নেবে। স্যার এখানে যদি আরেকটা জেড থাকতো 6 বার আসছে, তাহলে স্যার এটা কোন দিকে দিতাম? জেড আসছে 6 বার। জেড যদি 6 বার হয় তাহলে এই পাশে লিখবো আমরা। সেই ক্ষেত্রে তোমার এই দুইটা হবে, এই দুইটা হবে, আর হচ্ছে এই দুইটা আসবে। তারপর এই দুইটা যোগ করে কত হবে? 11 হবে, তাই তো? তো তখন তোমাকে 11 4 আর 2, এই দুটো, এই তিনটার মধ্যে যে দুইটা ছিল সেই দুটাকে নিতে হবে। তাহলে তুমি এই দুটাকে পাচ্ছ, এই দুটাকে যোগ করে 6 আসবে, তখন 6 এর সাথে এটাকে যোগ করতে হবে। 6 আর 11 মিলে তখন এখানে হবে হচ্ছে 17।
বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে আর নতুন টপিক শুরু করছি না, এই জিনিসটাই থাকুক। তোমরা বাসায় যে কাজটা করবে সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যা মানে বিভিন্ন মানে ইয়ে নিয়ে, এটা তো মজার জিনিস। তুমি জাস্ট নিজের মতো করে যে কোনো একটা সেন্টেন্স নাও বা যে কোনো একটা লেটার নাও, সাপোজ তুমি তোমার নামটাকেই নাও, নাম নিয়ে সেটাকে তুমি ইয়ে করো, দেখো যে মানে তুমি যদি এনকোড করতে চাও তোমার নামকে, মানে হাফমেন্ট কোডিং এনকোড করলে কিরকম দাঁড়ায়, প্রিফিক্স কোডিং এনকোড করলে কিরকম দাঁড়ায়। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস হয়ে যাবে, তোমার নিজের প্র্যাকটিস হবে। মজার জিনিস আছে, জিনিসটাকে মানে মজার মতো করে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, মানে বলো বলো। এটা নিয়ে না স্যার, আমাদেরকে একটা মেল আসছিল স্যার। মুডলের? স্যার সেটা হচ্ছে একটা ইয়ার লিংক দিয়েছে স্যার, মানে কোর্স টোর্স থাকে এরকম নামটা হ্যাঁ হ্যাঁ, ওটা তোমাদেরকে ওখানে ইয়ে করতে হবে, তোমাদের এই কোর্সটা মুডলে ট্রান্সফার হবে। তো সেটা আমি পরে ইয়েতে একটা মানে ক্লাসরুমে আমি একটা নোটিশ দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের যে ইমেল অ্যাড্রেসে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড ওগুলো যা যা করা দরকার সেগুলো করে রেডি হয়ে থেকো। তারপর ওই দেখবে যে এই কোর্সটা তোমরা ওখানে অলরেডি এনরোল হয়ে যাবে, ঠিক আছে? আমরা গুগল ক্লাসরুমটাকে আর বেশি ইউজ করব না, আমরা ওইখানে বেশি ইউজ করব। কারণ এই কোর্সটা হচ্ছে কোলটেল নামে একটা প্রজেক্ট আছে আসামুলার, ওই প্রজেক্টের আন্ডারে আছে এই ইয়েটা কোর্সটা। আমরা এরপরে ধরো যত মানে কুইজ টুইজ যা হবে সব ওইখানে হবে, ঠিক আছে? স্যার ওইটার বেসিক মানে সুবিধাগুলা কি আসলে, আমরা ওইটা ইউজ করছি কেন? ওটাই ইউজ করছি, মানে ওটাই আসলে ইউজ করার কথা ছিল। হঠাৎ করে যে কোভিড সিচুয়েশনের কারণে ধরো সব টিচাররাও ওরকম আসলে ইয়ে করে নাই, মানে করতে পারেন নাই বা ট্রেনিং পান নাই, যে কারণে হচ্ছে মুডলে মানে ওই সফটওয়্যারটার নাম হচ্ছে মুডলে না গিয়ে তখন হচ্ছে সব হচ্ছে তার উপরে গুগল ক্লাসরুমে চলে আসছে। মানে আলটিমেটলি ওইখানে শিফট করার কথা ছিল সবগুলো, মানে এবং সেটা একটু লম্বা সময় ধরে, ধরো 6-7 মাস একটা প্রসেস ছিল। কিন্তু তার আগেই হচ্ছে এই কোর্সগুলোকে ওখানে শিফট করে ফেলা হয়েছিল, মানে গত সেমিস্টারে কিন্তু যারা সিএসসি 4-9-5 ছিল তারা ওখানে মানে কোর্স করেছিল, ঠিক আছে? তো তোমাদেরটা ওই জন্য এখন আস্তে আস্তে এখন আমাদেরকে আবার বলা হয়েছে যে আবার ওটাতে নিয়ে যেতে, মানে যে কোর্সগুলো গত বছর ওখানে ছিল, গত সেমিস্টার ছিল, সেই কোর্সগুলোকে আবার ওখানে নিয়ে যেতে। তো এই জন্য আবার এগুলোকে এখন ওইদিকে নিয়ে যাচ্ছে, যে কারণে তোমাদের স্যার কাছে নতুন ইমেল অনলাইন আসছে। ক্লাসগুলো কি জুমেই হবে? হ্যাঁ, এটা তো জাস্ট ভিডিও, ওখানে হচ্ছে গুগল ক্লাসরুমের মতো যে বিভিন্ন নোটিশ দেওয়া হবে, আর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ইনফরমেশন বা যে এই যে লেকচার শেয়ার টেয়ার বা যদি কোনো ধরনের পরীক্ষা টরীক্ষা হয় সেগুলো সব ওখানে হবে। এই ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝতে পেরেছো?